ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চাইছেন? তিনি যুদ্ধ শুরুর আগে একরকম কথা বললেন, মাঝখানে এসে একরকম কথা বললেন। আজকে যুদ্ধে প্রায় 10 দিন হয়ে গেল, আপনাদের সামনে যখন কথা বলছি তখন ট্রাম্প বলছেন যে তিনি দ্রুতই ইরান যুদ্ধের সমাপ্তি চান। আসলে কি ঘটছে এটা নিয়ে আজকের আলোচনা, শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। যুদ্ধ শুরুর আগে এই শনিবারের আগের শনিবার ট্রাম্প বলেছিলেন তিনি ইরান আক্রমণ করতে চান। বেসিক্যালি তার আক্রমণের মধ্য দিয়ে ইরানের যে শাসক গোষ্ঠী তাদের দুর্বল করে দিতে চান এবং সেই দুর্বলতার সময়ে ইরানের জনগণ বিদ্রোহ করে তারা সরকার পতন ঘটাবে। অনেকটা রেজিম চেঞ্জের একটা প্ল্যানের কথা বলেই তিনি যুদ্ধ শুরু করেছিলেন। ওদিকে যুদ্ধ বা সংঘাত যেটাই বলি শুরু করেছিলেন বেসিক্যালি ইসরায়েল, পাশাপাশি আমেরিকাও শুরু করেছে। কিন্তু ওই যে ইরানের সরকারকে দুর্বল করে ভেতর থেকে বিদ্রোহ ক্রিয়েট করে রেজিম চেঞ্জ, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এই আকস্মিক এক আক্রমণে, যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ প্রায় 46 জন শীর্ষ বিভিন্ন সংস্থার প্রধানরা নিহত হয়। তখন ট্রাম্প মনে করেছিল যে এইবার বোধহয় ইরানের সরকার ভেঙে পড়বে, বাট ইট ডিডন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে। এত এত শীর্ষ নেতা মারা যাওয়ার পরেও ইরান কিন্তু কলাপস করেনি, যেটা সিআইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু ট্রাম্পকে আগেই এই রিপোর্টটি দিয়েছিল। তারা গোয়েন্দা প্রতিবেদনে বলেছিল যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলেও যে ইরানের সরকার ভেঙে পড়বে বা যুদ্ধে ক্ষান্ত দেবে সেটা না, বরং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারে। এবং ইরানের যে বর্তমান যে অবস্থা তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টটা আসলে বাস্তবায়িত হচ্ছে। শুরু করলেন তিনি রেজিম চেঞ্জের একটা সম্ভাবনা দিয়ে এবং তিনি বললেন যে তিনি ইরানের সাথে মিলে একটা গ্রহণযোগ্য নেতা তৈরি করবেন। তার মাথায় সবসময় ভেনিজুয়েলা মডেল কাজ করেছে, যে ভেনিজুয়েলা যেমন মাদুরো চলে গেছে, সেখানে ভাইস প্রেসিডেন্টকে দিয়ে এখন মোটামুটি একটা সরকার তিনি ভেনিজুয়েলায় রেখেছেন, যারা মার্কিন স্বার্থ রক্ষা করছে বলে অনেকেই বলছেন। তো সেরকম একটা প্ল্যান কিন্তু ট্রাম্পের ছিল যে ইরানেও তিনি তাদের পছন্দের একটা সরকার বসাবেন, বাট ইট ডিডন্ট হ্যাপেন। আবার আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী, তারা আবার দুজনে দুরকম কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ইরানের যে পারমাণবিক ক্ষমতা আছে সেটাকে ধ্বংস করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বললেন তাদের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে সেটাকে নষ্ট করা হবে এবং এর মধ্য দিয়ে তারা ইরানকে দুর্বল করে দেবে। আবার এই শুক্রবার ট্রাম্প এসে বললেন যে ইরান যতক্ষণ আত্মসমর্পণ না করবে ততক্ষণ যুদ্ধ চলবে এবং এই আত্মসমর্পণের এই থ্রেট, যুদ্ধবিরতির আলোচনায় এসব ইরান কিন্তু বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং ইরান আক্রান্ত হয়ে এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন যে সামরিক স্থাপনা আছে সেখানে আক্রমণ করছে, যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে সেই সব হোটেলে আক্রমণ করছে। অর্থাৎ যুদ্ধটা কেবলমাত্র ইরানের ভূমিতে সীমাবদ্ধ নেই। আবার ট্রাম্প যখন বলেন যে এই শিয়া নেতৃত্বকে তিনি মানে ধ্বংস করে তিনি নতুন নেতৃত্ব আনবেন, ইরানে কিন্তু শিয়ার বাইরেও ছোট ছোট অনেক জাতিসত্তা আছে, সুন্নি আছে, কুর্দি আছে। সো ইরান ইজ এ ভেরি ডিফিকাল্ট কান্ট্রি, এটাকে সহজে বশ করা যাবে না। তো এখন আবার শুক্রবারে এই যে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তো এখন এই অবস্থায় ট্রাম্পের যে প্রেস সচিব ক্যারোলিন, তিনি আবার এটার একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা দিলেন এই কেন, ট্রাম্প যখন মনে করবে তখনই যুদ্ধ শেষ হবে ট্রাম্পের শর্তে, এবং ট্রাম্প যখন মনে করবে যে ইরান আর আমেরিকার প্রতি হুমকি স্বরূপ না, সেটাকেই নাকি নিঃশর্ত আত্মসমর্পণ বলা হচ্ছে। নিঃশর্ত আত্মসমর্পণের নতুন একটা ডেফিনেশন দিয়েছেন। এটা প্রেস সচিবের দোষ না। এই যে ট্রাম্প এক একদিন এক এক কথা বলেন, এর ফলে তার যারা সহযোগী কংগ্রেসের যেসব সদস্য আছে
তারা আসলে খুব কনফিউজড হয়ে যান যে ট্রাম্প আসলে কি বোঝাতে চান। তো এখন এই ইরান যেহেতু নিঃশর্ত আত্মসমর্পণ বা যুদ্ধবিরতি প্রস্তাব এইসব প্রত্যাখ্যান করেছে, এবং যুদ্ধবিরতিতে ইরান বলেছে যদি যুদ্ধবিরতি হয় সেটা হবে ইরানের শর্তে, যদি যুদ্ধের শেষ ঘোষণা করতে হয় সেটাও ইরানের শর্তে ঘোষণা করতে হবে। অর্থাৎ ইরান খুব রিজিড। যদি সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে ডেফিনেটলি আমেরিকা নাম্বার ওয়ান, এবং ট্রাম্প সবসময় মনে করেন যে আমেরিকার যে সামরিক সামর্থ্য সেইটার কখনোই সর্বোচ্চ ব্যবহার হয় না। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং জার্মানি যেভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল, তারপর থেকে কোনো যুদ্ধে কিন্তু আমেরিকার কাছে এইভাবে কেউ আত্মসমর্পণ করেনি। আবার ট্রাম্প বলছেন যে নতুন যে গ্রহণযোগ্য নেতৃত্ব তিনি ইরানে বসাতে চান তার সাথে মিলে তারা ইরানে গঠনে সহায়তা করবে, পুনর্গঠনে সহায়তা করবে। ঠিক তখনই তার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমেরিকা আর কোনো ন্যাশন বিল্ডিং এ যাবে না। ইরাকে এবং আফগানিস্তানে বুশ প্রশাসন যে ন্যাশন বিল্ডিং এ গিয়েছিল সেটি ব্যর্থ হয়েছে, সুতরাং ইরানে আমেরিকা ন্যাশন বিল্ডিং এ যাবে না। দেখেন তাদের কথাবার্তাগুলো কিন্তু এক এক সময় এক এক রকম। আবার ট্রাম্প চাচ্ছে যে ভেনিজুয়েলায় যেহেতু তার জয় হয়েছে, কিউবায়ও কিন্তু তার কুনজর পড়েছে। ভেনিজুয়েলা থেকে কিউবায় তেল যেত, এখন কিউবার উপরে তেল সরবরাহটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, এবং ট্রাম্প বিশ্বাস করে যে তেলের অভাবে কিউবার সরকারেরও পতন হবে। এখন বাকি থাকে ইরান। ইরান যদি পড়ে যায় তাহলে তার 3টা যুদ্ধে জয় হবে। আবার এদিকে হরমুজ প্রণালীর দখল নেওয়ারও চিন্তা করছে। তো এই সব মিলে সর্বশেষ ট্রাম্পের অবস্থান হলো যে আমি এর আগে বলেছিলাম যে ইরান এই সংঘাতের 3টা পরিণতি হতে পারে। একটা হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটা এই সংঘাত বন্ধ করা, দ্বিতীয় হলো যে বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্য আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নতুন মিত্র খুঁজে নেওয়া, এবং 3 নম্বর যেটা আমরা কেউ চাই না যে এই সংঘাত এই যুদ্ধ দীর্ঘকাল ধরে চলা। তো এখন সেই প্রথম সম্ভাবনা নিয়েই এখন আলাপ হচ্ছে যে যুদ্ধ বিরতি যে কূটনৈতিক তৎপরতা, কিছু মধ্যপ্রাচ্যের দেশ যেমন ওমান চাইছে, মিশর চাইছে, এরা চাইছে যে মধ্যস্থতা, তুরস্ক চাইছে মধ্যস্থতা করতে, কিন্তু ইরানের পক্ষ থেকে হলো ইরান সবাইকে ট্রাস্ট করতে পারছে না। ইরান ভারতকে ট্রাস্ট করতে চায়। ইরানের ফরেন মিনিস্টার যিনি, তিনি ভারতের সাথে কথা বলবেন। এদিকে পুতিনের সাথে ট্রাম্পের কথা হয়েছে, দীর্ঘ ফোন আলাপ হয়েছে। সো আলটিমেটলি এখন যেটা দাঁড়াচ্ছে, যদি যুদ্ধবিরতি হয় বা যদি একটি সফল কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়, সেখানে ভূমিকা রাখবে মূলত ভারতের মোদি এবং রাশিয়ার পুতিন। অর্থাৎ এখন এই যুদ্ধের ভাগ্য নির্ধারণের অনেক কিছুই নির্ভর করছে যে ভারত এবং রাশিয়া কিভাবে মধ্যস্থতা করতে পারবে। এবং ট্রাম্প এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আর যুদ্ধটা টানতে চাচ্ছে না, কারণ আমেরিকার ভিতরেও কিন্তু যুদ্ধবিরোধী একটা মনোভাব দানা বেঁধে উঠেছে, এবং সারা বিশ্বে এই সংঘাতের এই যুদ্ধের অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কিন্তু চড়া। আমি গত সপ্তাহে $1.70 দিয়ে 1 লিটার ডিজেল কিনেছি, সেইটা এখন 80 সেন্ট বেড়ে গেছে। মানে আজকে দেখলাম যে $2.49 সামথিং লাইক দ্যাট। তো প্রায় 70-80 সেন্ট 1 লিটারেই বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে বলা যায়। এর সাথে যখনই তেলের দাম বাড়ে তখন পরিবহন খরচ বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, এবং এইটার ইম্প্যাক্ট যে পড়ছে বাংলাদেশে। বাংলাদেশের তো মানে এমনি ডক্টর ইউনূস অর্থনীতিটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এবং তার মধ্যে শুরু হয়েছে যুদ্ধ, এবং বিএনপির বিভিন্ন মিসম্যানেজমেন্ট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তাদের মন্ত্রীদের অদক্ষতা, মন্ত্রীদের অতি কথন, সব মিলিয়ে এই যুদ্ধে বাংলাদেশও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সৌদি আরব, তার হজের মৌসুম চলে আসতেছে, তাদের $10 বিলিয়ন মানে 1000 কোটি ডলারের এইটা হলো তাদের বিজনেস, এই হজ। কিন্তু গতকালই রিয়াদে এক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, কথা হলো, বলে যে ভাই আছি ভালো, কিন্তু এই আশেপাশে ড্রোন পড়তেছে, ক্ষেপণাস্ত্র পড়তেছে। তো এই অবস্থা চলতে থাকলে এই বছর সৌদি আরবের হজ কিন্তু নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে।
তো সব মিলিয়ে ট্রাম্প এখন চাইছে যে এই যুদ্ধের একটা ইতি টানতে, এবং এই ইতি টানার সবচেয়ে ভালো উপায় হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া। কিন্তু ইরান কি শর্তে এই যুদ্ধবিরতিতে যাবে তা এখনই বোঝা যাচ্ছে না, কারণ ইরান লড়ছে হারানোর কিছু নেই, এরকম একটা অবস্থান থেকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।